ইউটার্ন দেখলাম না। ইউটার্ন দেখলাম না গতকাল কলকাতা ফুটবল লিগের যে ইস্ট বেঙ্গলের টাইটেল ডিসাইডার ম্যাচটা ছিল তার পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট একটা আলোচনা ম্যাচ নিয়ে অল্প কিছু আলোচনা করব, খুব বেশি করব না। কিন্তু যেইটা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কালকে অন্ধকারের মধ্যে ম্যাচ শেষে কেউ কেউ ইস্ট বেঙ্গল ফ্যান হয়তো দেখেছেন, কেউ শুনেছেন, কিন্তু আমার দৃঢ় ধারণা যে আপনারা বেশিরভাগ সেটা মিস করে গেছেন, মানে আপনাদের মাথায় সেটা রেজিস্টার করেনি। কী ব্যাপার? একটা অদ্ভুত একটা ইউটার্ন দেখলাম আমরা ইস্টবেঙ্গলের যিনি কোচ বিনোদ, তার বক্তব্যে। উনি কী ইউটার্নটা দিলেন সেটা আপনারা একটু ভালো করে শুনে নেবেন। উনি বলছেন যে উনি বিগত 3 বছর ধরে এমন অনেক প্লেয়ারকে আমদানি করেছেন কেরালা থেকে, যাদেরকে উনি বলছেন তারা এই মুহূর্তে আইএসএলের জন্য প্রস্তুত নয়। কেউ বলছে কেউ কেউ আই লিগের জন্য প্রস্তুত, কেউ কেউ আই লিগ 2, আই লিগ 3 এর জন্য প্রস্তুত। তো আমরা কিছুদিন পূর্বে এক বাঙালি কোচ অর্চিশ মানকে বলতে শুনেছিলাম যে ওনারা, মানে অর্চিশ মান, বিনো, এরা বেশ কিছু প্লেয়ার তৈরি করে ফেলেছে, যেমন জেসিন, আমান, যাদেরকে অবিলম্বে ভারতীয় টিমে নেওয়া উচিত, মানে ভারতীয় সিনিয়র টিম না হলেও অনূর্ধ্ব 23 টিমে নেওয়া উচিত। আর আমরা তো বারংবার ইন্টারভিউগুলোতে শুনি বিনো বলে আসছিল, এইবার অ্যাকচুয়ালি কলকাতা লিগ চলাকালীনই বলে আসছিল যে এখন যদি জেসিনরা আইএসএল না খেলে তো কবে খেলবে, নাসিবদের বয়স বেড়ে যাচ্ছে, 23-24 হয়ে গেছে এদের অনেকে, রোশাল 24 সুপার লিগ খেলতে চলে গেছে, একটা কেরালা একটা খেপ লিগ হচ্ছে, সেরকম একটা গ্লোরিফাইড খেপ লিগ বেটিং কোম্পানি চালাবে, মানে খেলতে চলে গেছে, আরও অনেকে চলে গেছে। তো বলছিল যে এখন যদি এরা আইএসএল না খেলে তো কবে খেলবে। ন্যায্য দাবি, আপনি দাবি করতেই পারেন, আপনার আপনার দাবির মধ্যে একটা একটা মানে ন্যায্য একটা একটা কোয়ালিটি একটা থাকুক বা না থাকুক, একটা লেজিটিমেসি থাকুক বা না থাকুক, আপনি দাবি করতেই পারেন আপনাকে রাজা করে দেওয়া হোক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী করে দেওয়া হোক, এটা আপনার ব্যক্তিগত দাবি। তো এতদিন দেখছিলাম আমাদের বিনোবাবু এরকম একটা দাবি করছিলেন যে এদেরকে অবিলম্বে আইএসএলে নেওয়া হোক। এখন উনি হঠাৎ করে বলছেন যে এদেরকে আমাদের ছাড়া উচিত, আই লিগ 1, আই লিগ 2, আই লিগ 3, এরকম বলছেন। আপনারাই আমাকে গালমন্দ করবেন যদি এদের এখন আইএসএলে পাঠিয়ে দিই। দুদিন আগে উনি বলছিলেন যে এরা এখন আইএসএল খেলার যোগ্য, এখন আজকের দিনে দাঁড়িয়ে উনি বলছেন আপনারাই আমাদেরকে গালাগাল দেবেন যদি এখন আইএসএলে পাঠিয়ে দিই, এরা এখন যোগ্য না, এরা খেলুক, কয়েক বছর খেলুক। তো কত বছর খেলবে, মানে 28 বছর অবধি খেলবে, তারপর আইএসএলে যোগ্য হবে? তো বক্তব্যটার মধ্যে আরও একটা ব্যাপার কিন্তু লুকিয়ে আছে, সুপ্ত আছে। উনি বলছেন ইস্টবেঙ্গল এদেরকে একটা কন্ট্রাক্ট দিক, মানে বলছেন ইস্টবেঙ্গল ছেড়ে দিক, যে যাও ভাই তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী খেলো। অতুল, এরা এরকম দেখেছেন তো, আই লিগে খেলতে গিয়ে অতুল মানে ল্যাজে গোবরে হয়। এটা বলছে না যে তুমি ছেড়ে দাও, ওরা যে যার যোগ্যতা অনুযায়ী আই লিগ 1, 2, 3-তে খেলুক। ও বলছে কি, ও বলছে যে না, ইস্টবেঙ্গল এদের কন্ট্রাক্ট বাড়িয়ে দিক, 3-4 বছর কন্ট্রাক্ট করে দিক, তারপরে দেখি এদিক ওদিক পাঠাক, মানে 28 বছর বয়সে গিয়ে জেসিন রেডি হবে আইএসএল খেলার জন্য। আরও একটা ছোট্ট ইউটার্ন দেখলাম, কেননা গতকাল ম্যাচ শুরু পূর্বে যখন গত বছরের ট্রফি দান করা হলো বা প্রদান করা হলো ইস্টবেঙ্গলকে, কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, যিনি ছোটো থেকে একদম কাঠখোর ইস্টবেঙ্গল ফ্যান, মানে একদম ছোটো থেকে কাঠখোর ইস্টবেঙ্গল ফ্যান, তো উনি কিন্তু বক্তব্যে শেষে বললেন যে বাংলার প্লেয়ারদেরকে আরও তুলে আনতে হবে, আরও তুলে ধরতে হবে। তো ওই অন্ধকারে যে বিনো যেই বক্তব্যটা পেশ করলো সেখানে এইটাও বললো যে ভালো করেছে সরকার থেকে এখন সান অফ সয়েল রুল এনেছে। তো জানি না, মানে উনি কয়েকদিন আগে বলছিলেন সান অফ সয়েল রুলের জন্য ওনার খুব অসুবিধা হচ্ছিল, যদি আমরা জানি সান অফ সয়েলের রুলটা না হলে ইস্টবেঙ্গল কিন্তু গতকাল ওই শ্যামলের গোলটাও করতে পারতো না। শ্যামল অসাধারণ একটা গোল করেছে, যেটা নিয়ে আমি শুধু দেখলাম বর্তমানের সাংবাদিক খুব ঠিকঠাক লিখেছে যে ক্লিনিক্যাল ফিনিশ, মানে ওখানে ওই পায়ের ফাঁক দিয়ে ওখানে আপনি জোরে শট মারলে গোলটা হবে না, আপনি যদি গায়ের জোরে বল প্রয়োগ করে একটা শট মারতে যান ওখানে কিন্তু গোলটা হবে না। ওখানে আপনার টাইমিং আর স্পেস অ্যান্ড টাইম, বিজ্ঞানে যেটা বলে স্পেস অ্যান্ড টাইম খুব ইম্পর্টেন্ট। আপনাকে স্পেস অ্যান্ড টাইম অনুযায়ী কিন্তু আপনাকে শটটা ওখানে করতে হতো, এবং শ্যামল বেসরা ঠিক সেটাই করেছে, মানে সঠিক সময় সঠিক লোকের ডাইরেকশানে শটটা প্লেস করেছে, এবং অপটিমাম পাওয়ার, এই 3টে কম্বিনেশন। তো যাকে সান অফ সয়েল রুলটা যদি না থাকতো শ্যামল বেসরা হয়তো খেলতো না, একাধিক ম্যাচে সুযোগ পেত না। আরও একজন যে খেলতো না সে গতকাল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, অসাধারণ খেলেছে বেশিরভাগটা, সায়ন ব্যানার্জি। ওর কিছু ত্রুটি আছে, এখনও কাজ করতে হবে,
কিন্তু ও খেলার সুযোগ পেত না যদি সান অফ সয়েল রুলটা না থাকতো, যে রুলটার তারিফ করলো বিনো ম্যাচ শেষে। ওর বদলাতে রোশাল খেলতো, রোশালে সুপার লিগ না গিয়ে হয়তো খেলে যেত, সায়ন বসে ফ্রাস্ট্রেটেড হয়ে আসানসোলে হয়তো কয়লা খনিতে নেমে পড়তো কাজে। তো সান অফ সয়েল রুলটা একটু আরও একটু বড় হলেও কী হতো, জেসিনও নামতো না কালকে, তার বদলে মনতোষ মাঝি খেলতো। মনতোষ মাঝিকে আমরা গত দুটো ম্যাচে দেখারই সুযোগ পেলাম না, কিন্তু আমরা জানি যে ডেভিড জেসিনের থেকে টেকনিক্যালি অনেক সুপিরিয়ার মনতোষ মাঝি, কিন্তু আরও ভালো করে ওকে দেখার দরকার আছে। আরও একজন প্লেয়ারকে নিয়ে আমি বলবো, সে সান অফ সয়েল, বিক্রম প্রধান। দেখুন, বিক্রম প্রধানকে যদি টায়ার ওয়ান খেলতে হয়, সে আইএসএল হোক বা যেই টায়ার ওয়ান আগামী দিনে হবে, ওকে কিন্তু ওই যে ক্রসগুলো করে সেখানে পাওয়ার আনতে হবে। সকালে একটা ইস্ট বেঙ্গল ফ্যানের সাথে কথা হচ্ছিল, ভালো ছেলে, বলছিল দাদা ও তো সাইড ব্যাক, মানে ও তো ডিফেন্সিভ কোয়ালিটি ভালো, ডিফেন্সিভ কোয়ালিটিতে ওর একটা ব্যাপার আছে, আমি যেটা খেয়াল করেছি ও ঠিকঠাক পজিশনে যায় কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ড বিলম্ব হয়, খুব ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, মানে সেন্স অফ পজিশনটা আছে ওর, টাইমিংটাতে আর একটু কন্ট্রোল আনতে হবে, সেটার জন্য অনুশীলন করতে হবে প্রচুর, মানে মাসেল মেমোরিতে আনতে হবে। ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডটা মাসেল মেমোরিতে না আসলে ওইটা কিন্তু ওর মধ্যে এটা বসবে না। মানে বুঝতে পারছি যে কোথায় যাব, কিন্তু এই একটু মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মানে ভগ্নাংশ দেরি করছে, এইটা ঠিক না করলে ওর কিন্তু পরবর্তী ধাপে জীবনে যেতে পারবে না। আর যেটা হচ্ছে যে যে ক্রসগুলো করছে, ক্রসগুলোতে মানে লোপ পা একজন, মানে বাচ্চাদের ক্রিকেট খেলা হচ্ছে ওরকম, পাওয়ার আনতে হবে, অ্যাকুরেসি আনতে হবে, মানে পাওয়ারটা খুবই দরকার যদি ওকে পরবর্তী ধাপে যেতে হয়। সেটাও অনুশীলনে সম্ভব, কেননা ঠিকঠাক করে, কিন্তু ওই পাওয়ারটা প্র্যাকটিস করতে হবে। ও হয়তো রাইট ফুটেড হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আপনারা দেখেন সায়ন ব্যানার্জি কিন্তু গতকাল যে গোলটা দিল, সায়ন না ডেভিড, ওটা কিন্তু ইনভার্টেড খেলছিল তখন, ডান দিক দিয়ে আসছিল। এবং আপনাকে যদি আজকাল মডার্ন ফুটবলে আপনাকে সাইড ব্যাক হন বা যেই পজিশনে খেলুন সাইড ব্যাকে, আপনাকে দুটো সিনারিওর জন্য প্রস্তুত থাকতে হয় মানসিকভাবে, যে আপনার রেগুলার উইঙ্গার খেলছে, মানে বাদিকে বা পায়ের উইঙ্গার খেলছে, সেক্ষেত্রে বাদিকের উইঙ্গার যে উইং হাফ সে গিয়ে বাদিক দিয়ে ক্রস করবে, মাহেশ করবে ধরুন, বা খেলা চলাকালীন সোয়াপ করে দিল, মানে আপনার ইনভার্টেড উইঙ্গার চলে এলো, মানে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আপনার বাদিকে রাইট ফুটেড প্লেয়ার চলে এলো, সেক্ষেত্রে রাইট ফুটেড প্লেয়ার কিন্তু উইং দিয়ে যাবে না, কেন তার ক্রসিংটা একটু দুর্বল হবে, সে ভেতরে কাট করে ঢুকে যাবে। আপনার নিচ থেকে যে সাইড ব্যাক লেফট ব্যাক আপনার বিক্রম প্রধান উঠে যাবে, ওকে কিন্তু বাপা দিয়ে ইনসুইংয়ে পাওয়ারফুল ক্রস করতে হবে, সেটা বিক্রম প্রধান পারছে না, এই মুহূর্তে অন্তত পারছে না। এটাকে অনুশীলন করে রপ্ত করতে হবে, নয়তো মানে সান অফ সয়েল রুল দিয়ে পরবর্তী ধাপে যেতে পারবে না। সুযোগ পাবে কিন্তু নিজেকে প্রমাণ করতে পারবে না, সসম্মানে প্রমাণ করতে পারবে না, কোটাবাজি করতে হবে, যেটা আমরা দেখছিলাম। বিনোর ইউটার্নে আরও একটা ব্যাপার ছিল, হঠাৎ করে বললেন অস্কার খুব ভালো মানুষ, এই মানুষ সেই মানুষ, উনি কী করে নেবেন বলুন, সিনিয়র টিম তো সাফল্য পাচ্ছে না, জুনিয়রদেরকে কী করে প্রমোট করবে, মানে একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই, মানে আপনি সাফল্য পাচ্ছেন না বলে জুনিয়রদেরকে তুলবেন না, এটা কখন হতে পারে? একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি, বিদেশে আপনারা দেখবেন অনেক কোম্পানি আছে, প্রতিষ্ঠিত কোম্পানি, তাদের একটা পলিসি থাকে যে আপনাকে কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার, একটা আপনার বিজনেস ওয়েলফেয়ার, আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে ইন্টার্ন নিতে হবে, আপনাকে গ্রুমিং করতে হবে। আপনি টপ লেভেলে সাফল্য পাচ্ছেন না বলে আপনি সামাজিক কাঠামোটাকে ধ্বংস করে দিতে পারেন না, যে আমি কোনো ফ্রেশার হায়ার করব না, এইসব বিষয় তো আছেই। তো তার মূল কারণ হচ্ছে, তার ঠিক 24 ঘন্টা আগে আমরা দেখেছিলাম আলভিটোর একটা ইন্টারভিউ প্যারালাল স্পোর্টসে উনি দিয়েছিলেন, যেটা মূলত ইন্টারভিউর পরে বুঝলাম একটা সিন্ডিকেট ওয়ার চলছে। একটা দেখবেন আপনার এখন প্রচুর ওয়েব সিরিজ হয়, তো ল্যাটিন আমেরিকাতে দেখবেন রাস্তাঘাটে স্ট্রিট গ্যাং ওয়ার হচ্ছে, মানে দুই পক্ষের মধ্যে মারপিট। তো এদের একটা দুটো গ্রুপ ছিল, একটা গ্রুপ হচ্ছে এইসব কেরালা থেকে যত টেকনিক্যাল আবর্জনা ধরে এনেছিল, আমন, জেসিন, বিষ্ণু, আপনার গতকালের ম্যাচের কিছু ক্লিপিং আমি শেয়ার করেছি আমার চ্যাট ফোরামে। আর একদিকে আরেকটা নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে, মানে যারা ওই মারতান এইসব রামসাঙ্গা তো দেখে হাসি পাচ্ছিল, মানে প্রথম দিকে কলকাতা লিগে যখন নামিয়েছিল, মানে এই কাকে ধরে এনেছে। তো এদের মধ্যে দুটো ফ্যাকশন হয়ে গেছিলো, মানে নিচে পুরনো যার ফ্যাকশন বা পুরনো যে গ্যাং বা সিন্ডিকেট, তারা ভাবছে যে আমরা এইসব আবর্জনাগুলোকে তুলে আনলাম, এদেরকে এবার আইএসএলে তো সুযোগ দিচ্ছে না। তার কারণ হচ্ছে যে নতুন যে সিন্ডিকেট, তারা দেখছে টোটাল আবর্জনা, তাছাড়া আমি আমার নিজের আবর্জনা কালেক্ট করি, মানে দুটো গার্বেজ কালেকশন পয়েন্ট হয়ে গিয়েছিলো বা গার্বেজ ডিপোজিট পয়েন্ট হয়ে গেছিলো। এক হচ্ছে কেরালা থেকে যত রাজ্যের আবর্জনা তুলে আনছে তারা পুরনো সিন্ডিকেট, ওল্ড সিন্ডিকেট, আর নিউ সিন্ডিকেট হচ্ছে নতুন এই মারতান দিয়ে দেখে সব ধরে আনছে।
তো সেইটাই কিছুটা করার মানে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলো, বলছে যে না উনি কী করে নেবেন, অস্কার কী করে এখন নেবেন এদেরকে, মানে কেরালার আবর্জনাদের, টেকনিক্যাল আবর্জনা, আবর্জনা মানে মানে অন্য কোনো বিষয় না, টেকনিক্যালি কে গার্বেজ বলা যেতেই পারে তাদেরকে। তো এরা I-League 2 I-League 1 খেলার যোগ্য। তো এই একটা অদ্ভুত একটা ইউটার্ন দেখলাম আমরা গতকাল। আর ম্যাচ নিয়ে কী বলবো, ম্যাচে আপনারা দেখেছেন শ্যামল বেসরার গোলটা নিয়ে তো আলোচনা করেছি, সায়ন ব্যানার্জির আলোচনা করলাম, গৌরব দুটো ভালো সেভ করলো, আর যে গোলটা খেলো সেটা তো মানে ওই জাস্টিন আর একটা কে গার্বেজ, মানে ভুলেই গেছে যে এদিক থেকে কোনো প্লেয়ার আসতে পারে, মানে কোনো মানে মানে একদম ভুলে যাওয়া, মানে পুরো ভুলে মেরে গেছি না আমরা, হয় অনেক সময় একটা কোনো একটা ইভেন্টে যাবো টোটাল ভুলে যাই, টোটালি ভুলে গেছে যে এদিক থেকে কেউ আসতে পারে হেড দেওয়া, মানে এমনও যে একটুর জন্য মিস করেছে, মানে ধারে কাছে ছিল না। আর ম্যাচ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কেননা কলকাতা ফুটবল লিগের নিয়ে আগেও আলোচনা করেছি, প্রাপ্তিটা কী, সে প্রাপ্তি যা যা আমাদের সেগুলো নিয়ে আগেই আলোচনা করেছি, এবং সেই প্রাপ্তির জন্য একটা স্বীকৃতি অবশ্যই দিতে হবে অরূপ বিশ্বাসকে, যে আমাদের স্পোর্টস মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকারের, কেন উনি কিন্তু এই জোড়াজুড়ি করে সান অফ সয়েল রুলটাকে ছয় করেছে। এটাকে এবার সান অফ সয়েল রুলটাকে রেখে দিয়ে সেটা বাড়ালে তো খুবই ভালো হয়, না বাড়ালে অন্তত বিদেশি ঢোকানো হোক। আর আমরা দেখেছি গতকাল কলকাতা ফুটবল লিগে ম্যাচ শেষে যে একটা আবহাওয়া, মানে আমার বাবাও গেছিলেন মাঠে, হ্যাঁ গেছিলেন, যেটা আগে আলোচনা করেছিলাম, খুব এনজয় করেছেন। তো যে আবহাওয়াটা দেখলাম সেটা থেকে একটা জিনিস প্রমাণিত হলো, কলকাতা ফুটবল লিগকে যারা মারতে চেয়েছিল তারা তো নিজেরা গেছে, ভোগে গেছে, পুরোপুরি নিজেরা ভোগে গেছে। আপনারা জানেন নতুন কনস্টিটিউশন আসার ফলে AIFF-এর কলকাতা ফুটবল কিন্তু রমরম করে চলছে, এবং এটা আগামী দিনে আরও ভালো করে চলুক। ভারতীয় ফুটবলের স্বার্থে কলকাতা ফুটবল লিগের ভালো করে বেঁচে থাকার দরকার খুব আছে। সবাই ভালো থাকবেন।